ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা। এই মাটিতেই জন্ম শহীদ শরীফ ওসমান হাদির। এই পথ ধরেই একসময় তিনি রওনা হয়েছিলেন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। সবুজে ঘেরা গ্রামীণ রাস্তা, নিস্তব্ধ প্রকৃতি, এই পরিবেশেই গড়ে উঠেছিল তার চিন্তা, মনন আর সংগ্রামের বীজ। সুগন্ধা নদী দক্ষিণাঞ্চলের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক চিরচেনা নাম। এই নদী পেরিয়েই শিক্ষার্থীরা পৌঁছায় নেসারাবাদে। জ্ঞান অর্জনের পথে নদী কখনো বাধা নয়, বরং হয়ে ওঠে দৃঢ়তার প্রতীক। শেষ বিকালের সূর্যাস্তে নদীর বুকে নামে এক নীরব প্রশান্তি। হয়তো এই আলো ছায়ার মধ্যেই হাদি চিন্তা করতেন সমাজ, মানুষ আর ন্যায়ের কথা। এই প্রকৃতি সাক্ষী ছিল তার স্বপ্নের, তার সংগ্রামের প্রস্তুতির। নেছারাবাদে প্রবেশ করলেই চোখে পড়বে এক ভিন্ন পরিবেশ, শান্ত, সংযত এবং জ্ঞানচর্চার আবহ। এখানে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী দিনী শিক্ষার প্রাণকেন্দ্র নেছারাবাদ মাদ্রাসা, যেখানে শহীদ শরীফ ওসমান হাদি কামিল পর্যন্ত পড়াশোনা করেছেন। এই প্রতিষ্ঠান শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা দেয়নি, দিয়েছে নৈতিকতা, দায়িত্ববোধ এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা তো যতদূর জেনেছি যে বাংলাদেশের বিপ্লবী নেতা শহীদ ওসমান বিন হাদি ভাই, তিনি এই নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি এখানকার ছাত্র ছিলেন। একটা টিভি চ্যানেলে বলেছেন যে আল্লাহ যদি আমাকে আবারও দুনিয়ায় পাঠায়, আমি কয়টা জিনিস চাইবো। তার মধ্যে প্রথমেই বলবো যে ইন্টার পর্যন্ত যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসায় আবার আমি পড়তে চাইবো। আসলে আপনাদের আসলে কেমন লাগে যে আসলে আপনাদের এই মাদ্রাসারই একজন ছাত্র, তিনি পুরো বিশ্বে পরিচিত, এখন তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন। আসলে হাদি ভাই, শরীফ ওসমান হাদি ভাই আমাদের হৃদয়ের মানুষ। আসলে প্রত্যেক মুসলিম উম্মার এটাই আশা যে আমরা এমন একজন মানুষকে দিব যে আমাদের প্রতিষ্ঠান থেকে এমন একজন লোক হবে যিনি সারা দেশের মুখ উজ্জ্বল করবেন, প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবেন, এবং যারা প্রতিষ্ঠানের পরিচালক তাদের মুখ উজ্জ্বল করবে। তার মধ্যে অন্যতম হলো আমাদের শরীফ ওসমান হাদি ভাই। তিনি এনএস কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন দীর্ঘ বছর আগে। তো এই মাদ্রাসা এমন একটি মাদ্রাসা যে মাদ্রাসায় আমল, ইখলাস, আদবান এবং সারা বিশ্বের মাঝে কীভাবে ইসলামকে ছড়িয়ে দিতে হয় সেই বিষয়ে তিনি এই মাদ্রাসায় আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর শরীফ ওসমান বিন হাদি ভাই সেরকমভাবে শিক্ষা পরিচিত হয়ে উঠেছেন আমাদের মাদ্রাসা থেকে, যেরকমভাবে তিনি এলমি যোগ্যতার দিক থেকে আগানো ছিলেন এবং পড়াশোনার দিক থেকে তিনি অনেক আগানো ছিলেন। আপনারা জানেন যে আমরা শুনেছি যে তিনি নাকি এই মাদ্রাসায় পড়াশোনা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এরপরে ওখান থেকে ভালো রেজাল্ট করেছেন এবং তিনি বহির বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলেন, এইসব ইংরেজি লেকচারার হিসাবে গিয়েছিলেন। তো এটা আমাদের মাদ্রাসার জন্য একটি উন্নত বিষয় এবং আমাদের পরিচালক যারা আছেন আমিরুল মুসলিহিন নেছারাবাদী হুজুর, তিনিও এই বিষয়ে আমাদেরকে উদ্ধৃতি দেন যে তোমরা এই মাদ্রাসাকে এমনভাবে গড়ে উঠবে যাতে করে তোমরা এই প্রতিষ্ঠান এবং কাশিয়াবুদ্দুর রহমতুল্লাহি আলাই যেরকমভাবে প্রতিষ্ঠানের মানুষ যারা ছিলেন এবং এই প্রতিষ্ঠানের ছাত্র আছেন, তারা যেন তেমন বিশ্বের মধ্যে ফুটে ওঠে এবং এই প্রতিষ্ঠান, এই পরিচালক এবং এই মাদ্রাসা সবার কাছে ফুটে ওঠে, সেই আশাই তিনি করেছিলেন। এখানে আপনারা জানেন যেখানে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ এখন বাংলাদেশের ভিতরে বলতে গেলে, সেই জায়গায় এক মুসলিম ভাই এবং তাছাড়া আমাদের সহপাঠী বললেই চলে, কারণ সে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। সে সুবাদে আমরা এটা বলতে পারবো না যে হৃদয় যদি চিরে দেখানো যেত যে তার ভালোবাসা আমাদের ভিতরে কতটুকু বিদ্যমান রয়েছে, তাহলে তাকে দেখানো সম্ভব হতো, অন্যথা বলা। ওসমান বিন হাদি ভাইয়ের যে আদর্শ, তার যে দর্শন, এই বিষয়টা কি আপনাদের মনের ভিতরে কোনোভাবে নাড়া দেয়? আসলে তার দর্শন আমাদেরকে নাড়া অবশ্যই দেবে, কেননা তার দর্শন ছিল এরকমের যে তিনি আপনি জানেন যে এক আসন থেকে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছিলেন এবং তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে 300 সিটের ভিতরে তিনি একটা হয়তো যদি নিতে পারতেন তার 299 সিট থাকতো। তো বলেছিলেন যদি আমি এখান থেকে উত্তীর্ণ হতে পারি এবং আমি এখান থেকে যদি এমপি পদে মনোনীত হতে পারি, তাহলে আমি 299টা সিট আছে তাদের সকলকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ব, কেননা তারা দুর্নীতি করতে পারবে না, তারা অসৎ কাজে লিপ্ত হতে পারবে না এবং অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে না এবং সরকারি টাকা মেরে খেতে পারবে না। তিনি এই বিষয়ে বলেছিলেন। এখন তাকে এই যে একটা মহল তার যে জীবনটা কেড়ে নিল, এটার নেপথ্যে কি সেই দুর্নীতি আবার চলে আসবে, এরকম কি মনে হয় আপনার? আসলে বাংলাদেশের নীতি আছে যে একটা জিনিস দিয়ে একটা জিনিসকে ঢেকে দেয়। আপনারা জানেন বিগত বছর শাপলা চত্বর হয়েছিল, সেখানে অনেক মুসলমান এবং অনেক আলিম ওলামাও এ বিষয়ে অনেক নির্যাতন হয়েছিল, কিন্তু সেটাকে একটা বিষয় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একের পর এক এরকমভাবে ঢেকে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা চাই যে শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের উপরে যারা হামলা করেছেন,
যারা হত্যা করেছেন শরীফ ওসমান বিন হাদি ভাইকে, এই বিষয়ে জোর জানানো হয় যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন তার প্রতি আমি বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে চাই এবং ছাত্র হিসেবে বলতে চাই, যেহেতু তিনি আমাদের সহপাঠী ছিলেন, সেই সুবাদে আমি বলতে চাই যে এর খুনিকে এবং যিনি হত্যা করেছেন সে যেখানেই থাকুক, ভারত থাকুক, পাকিস্তান থাকুক, ইন্ডিয়া থাকুক, আর মালয়েশিয়া থাকুক বা আমেরিকা থাকুক, বিশ্বের যে কোনো রাষ্ট্রে থাকুক, তাকে এনে এবং নির্বাচনের আগেই এই বিষয়ে কথা বলতে হবে এবং তাকে আরও শক্ত জোরদার হতে হবে এই বিষয়ে নিয়ে। আমরা এখন আছি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়। এখানে দেখতে পাচ্ছেন হজরত কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইয়ের মাজার এই দিকটাতে। এখানে ভেতরে যাওয়ার চেষ্টা করি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের জীবনে এনে দেয় প্রাণচাঞ্চল্য। এই মাঠেই তৈরি হচ্ছে আগামী দিনের আলেম, শিক্ষক আর সমাজনেতা। হাসি, দৌড় আর বন্ধুত্ব সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ শিক্ষা জীবন। বন্ধুরা, আমরা এখন আছি মাদ্রাসা প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি ক্যাম্পাস। এখন 5টা বাজে, যেহেতু শীতকাল, অনেক শীত, কুয়াশায় চারদিক ঘিরে এসেছে। এখানে মাদ্রাসার ছাত্ররা কিন্তু এখানে খেলছে। বাংলাদেশের বিপ্লবী নেতা শহীদ ওসমান বিন হাদি ভাই এই মাদ্রাসায় পড়েছেন। এখানে তিনিও হয়তো এভাবে বিকেলবেলা তার বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে খেলাধুলা করেছেন। আমাদের মাদ্রাসার কৃতি সন্তান, বিগত দিনে আমাদের ছাত্র হাদি ভাই, তিনি এখান থেকেই ইন্টার এবং জোরে অনার্স মাস্টার্স শেষ করেছেন। এখান থেকেই তিনি এখানে 4 থেকে পড়াশোনা শুরু করেন এবং হযরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার একটি মূল লক্ষ্য আছে যে ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য। সারা বিশ্বের মুসলিমদেরকে এই মাদ্রাসা একটা কাজ করে যে সারা বাংলাদেশের যত দল বিরোধ একে অপরের ভিতরে, এবং আমাদের এখানে কোনো দলকেই কখনো ছোট করা হয় না। আপনারা জানেন যে এবার আমাদের এই যে প্রতিষ্ঠা যে নেসারাবাদ বার্ষিক মাহফিল হলো, সকল রাজনীতিবিদ যত দল এখানে সারা বাংলাদেশে রয়েছে তাদের সকল দলকেই আমাদের এই মাদ্রাসায় স্থান দেওয়া হয়েছে এবং তাদেরকে এটাই বোঝানো হয়েছে যে এই সর্বমত বাংলাদেশকে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আমাদের যে কোনো সময় এই দেশের উপরে কোনো হস্তক্ষেপ হতে পারে। সেই জন্য তারা সারা বাংলার মুসলিমকে এখানে যত দল হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কোনো দলের সাথে এখানে এই প্রতিষ্ঠানের সাথে দ্বন্দ্ব নাই। এবং তারা চরমনাই বলেন, আপনার একদল সামনে বিগত দিনে আমাদের ছিল যে একদল আরেক দলকে দেখতে পারতো না, এবং আওয়ামী লীগ সরকার থাকা সত্ত্বেও যে সময় সব জায়গায় দলাদলি চলছিল, তখন আওয়ামী লীগ সরকার যাওয়ার পরও তারাও যখন নেসারাবাদের যে মূল একটি আদর্শ যে প্রত্যেক দলেই কিন্তু মুসলিম রয়েছে, সবাই যে খুনি, সবাই যে এরকমের কিন্তু নয়। এটা এখান থেকে মূল উদ্দেশ্য হয়েছে কায়েদ সাহেব রহমতুল্লাহ আলাই যে মূল দর্শন ইত্তেহাদ মা আল ইখতিলাফ তথা মতানৈক্য সহ ঐক্য। সারা বিশ্বের মুসলিম আমরা যখনই আমরা যে দল করি, আমরা সেই দল ভিত্তিতে কিন্তু আমাদের পরিচয় একটাই, আমরা মুসলিম। সেই হিসেবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, চরমনাই সকল দলই। এই যে মাদ্রাসা সম্পর্কে একটু বলেন, আসলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা কেমন? এখানকার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আমাদের নেসারাবাদী হুজুর অনেক চমৎকারভাবে, মানে বিভিন্ন যত বাংলাদেশের উচ্চ স্থানীয় যত টিচার রয়েছে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় থেকে যত ভালো মানের টিচার রয়েছে, যারা 1, 2, 3-এর ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারে সারা বাংলাদেশে মুখ উজ্জ্বল করে, তাদেরকে এখানে আইনের ট্রেনিং দেওয়া হয় এবং প্রতি বছর বিভিন্ন সাইবার কোর্স, বিভিন্ন কোর্সের মাধ্যমে ছাত্রদেরকে বাহ্যিক দৃষ্টি এবং তাদের একটা মঞ্চ কীভাবে সাজাবে, মানে যত দিক প্রয়োজন এখানে, যত খেলাধুলা এবং মানুষের সাথে কীভাবে কথা বলা, হ্যাঁ, মানে সাংবাদিকদের সাথে কীভাবে, এভাবে এখানে প্র্যাকটিস করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের রুটিনটা একটু বলেন। হ্যাঁ, সকাল থেকে আমাদের রাত পর্যন্ত রুটিনটা হচ্ছে বিভিন্ন ক্লাসের বিভিন্ন নিজাম। এখানের অনেকগুলোই নিজাম রয়েছে, আপনার আলিয়া রয়েছে, কমি রয়েছে, হেফজখানা রয়েছে, হাফিজি মাদ্রাসা আন্তর্জাতিক মানের। তো আমাদের রুটিন বিভিন্ন ধরনের একাডেমিক ক্লাস, আমাদের আলিয়া মাদ্রাসার যে সিলেবাস, সেখানে 8:30 থেকে 1:15 পর্যন্ত আমাদের এই জায়গায় একাডেমিক ক্লাস হয়। তারপর আপনার দর্শন নিজামের যে ক্লাস আমাদের কওমি বিভাগের, সেখানেও এই একই লেভেলে ক্লাস হয়। বাকি টাইম আপনার তারপর এই 1টার পর আসার পর আমরা এখানে গোসল, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা দুপুরের জন্য রেস্ট নিই এই জায়গায়। হ্যাঁ, পড়াশোনা করি, রাত মাগরিব পর্যন্ত পড়াশোনা করা হয় এভাবে। আবার
আবার মাগরিব থেকে আমাদের মূল নিজস্ব পাঠ্য বই পুস্তক পড়াশোনা শেষ করে তারপর আমরা আবার রাত্রে এশার নামাজ পড়তে যাই। এশার নামাজ পর আবার খাবার দাবার শেষ হওয়ার পর এটা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সময় নির্ধারণ একটু এদিক সেদিক হয়। তো সেক্ষেত্রে রাত 11টা পর্যন্ত আমাদের পড়াশোনার শেষ টাইম। তারপর যে ইচ্ছা নিজ যার পাঠ্য বই ভালো করে কেউ যদি ইচ্ছা হয় যে একটা পর্যন্ত পড়বে, সে পড়তে পারবে? হ্যাঁ পারবে। তাহলে তো মানে দেখা যায় যে ফজরের নামাজ তো তাহলে সমস্যা হতে পারে। সহজ সবাইকে এক টানে সব শিক্ষক জাগিয়ে দেয় এবং তারা পড়ে, আবার সেই ঘুমটু আবার সে মাঝখান থেকে যে কোনো এক সময় কাজা করে নেয় এবং ঘাটতি পূরণ করে নেয়। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাসান। আমি ঝালকাঠি ইংলিশ কামিল মাদ্রাসায় 9ম শ্রেণী প্লাস 10 শ্রেণী আমি পড়াশোনা করি। ধন্যবাদ, আপনার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। সর্বশেষ একটা কথা বলতে চাই, একটু জানতে চাই যে শরীফ ওসমান বিন হাদির কোনো ইন্টারভিউ আপনি দেখেছেন? ইন্টারভিউ বলতে তার কোনো ভিডিও আপনি দেখেছেন? তার হ্যাঁ, কথাগুলো আমি শুনেছেন? কিছু কথা শুনেছি যে আমি রাজনৈতিক বিষয় সংক্রান্ত কিছু কথা আসলে শুনেছি। কি বলতে চান আসলে? তার কথাগুলো আপনাকে কি অনুপ্রাণিত করে? তার কথা হচ্ছে আমাদের মুসলিম জাহানের যে বর্তমান যে পরিস্থিতি, আমাদের মুসলিম জাহানের বর্তমান যে পরিস্থিতি, তাদের অস্ত্র শস্ত্র সব থাকা সত্ত্বেও তারা বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আজকে সব জায়গায় লাঞ্ছিত। সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। আর সর্বশেষ বলতে পারি আমরা হযরত কায়েস হুজুর রহমাতুল্লাহ, তিনি একজন এরকম দর্শন ছিলেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আমরা কিছুক্ষণের মধ্যে আজান দেবে। এখানে ওসমান বিন হাদি যে আমাদের এই মাদ্রাসায় 4 থেকে পড়াশোনা করে এখানে কামিল পর্যন্ত পড়াশোনা করছেন, অনার্স মাস্টার। সে অনেক মেধাবী ছাত্র ছিল এবং সে পড়াশোনা অনেক এগিয়ে ছিল। সে ছোটোবেলা থেকে কায়েস হুজুর যে মূল নীতি ছিল ঐক্য, সবাইকে মতানৈক্য সহ ঐক্য করতেন, তিনি এই বিষয়গুলো ছোটোকাল থেকে ধারণ করছেন এবং প্রতিটা আমাদের প্রতি সপ্তাহে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান সে সুন্দরমতো উপস্থাপন করতেন এবং সে বক্তৃতা দিতেন। এভাবে আস্তে আস্তে সে গড়ে ওঠেন এই নেসরাবাদ থেকে। এভাবেই এই জায়গা থেকে চলে যান। তারপরও এই যে আদর্শ তার ভিতরে লালন করতে থাকেন এবং আদর্শগুলো লালন করতে করতে একদিন সে, এখন দেখা যায় আমরা 2023-24 তাকে চেনা শুরু করছি এবং সে 2 বছর ধরে এই মাঠে ময়দানে আগে থেকেই কাজ করতো, কিন্তু এই 2 বছর তার প্রসার হয়েছে। যখন শেখ হাসিনার পতন হয়েছে তখন পর থেকে, এবং তার হাজারো বয়ান ছিল, মানে ও মাঠে ময়দানে কাজের কথা ছিল। সে যদি কাউকে খারাপও বলতো, কিন্তু তার মূল উদ্দেশ্য থাকতো সবাইকে এক করা। বিএমপি নিয়ে যদি খারাপ কিছু বলতো, বিএমপির কথাগুলো তার দোষ ধরিয়ে দিত, কেউ খারাপ বলতো না, কিন্তু তার যেগুলো দোষ আছে এগুলো বলে দিত। এবং আওয়ামী লীগ থাকতে তার দোষগুলো বলে দিত, কিন্তু সে কারোর বিরোধিতা করতো না, সবাই এক ছিল। আমার যতটুকু জানি তিনি 1993 সালে তার জন্ম এবং তিনি এখান থেকে 2007 সালে দাখিল পরীক্ষা দিয়েছে এবং 9 সালে আলেম পরীক্ষা দিয়ে গেছে। তো আমাদের মাদ্রাসার যে একটা মূল বিষয় সেটা হচ্ছে আল ইত্তিহাদ মাল ইখতিলাফ। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, আপনি যেই হন বা আপনি একজন সাধারণ মানুষ যদি হন, আপনি সকলের জন্য কাজ করবেন, এটাই হচ্ছে আমাদের মাদ্রাসার একটা নীতি। তো সৈয়দ ওসমান হাদি রহমতুল্লাহ আলী, যিনি এখান থেকে 2007 সালে দাখিল পাশ করেছেন এবং 9 সালে আলেম পাশ করে গেছেন। তো তখন আমাদের প্রিন্সিপাল ছিল নেসারবাদী হুজুর, যিনি বর্তমানে মাদ্রাসার মূল পরিচালক। তো নেসারবাদী হুজুর বলেন যে সৈয়দ ওসমান হাদি যতজন আমার স্নেহভাজন ছাত্র ছিল, তার মধ্যে অন্যতম একজন ছিল সৈয়দ ওসমান হাদি, যার মৃত্যুর খবর শুনে নেসারবাদীর হুজুর অন্তর ব্যথিত হয়েছে। তো সে এখান থেকেই এই আদর্শই গঠন করেই সে বাহিরে গেছে এবং সেখানে থেকে সে পুরো বিশ্ব জয় করছে। আসলে আমি বলতে চাই যে শুধু লেখাপড়ার সার্টিফিকেট দিয়ে মানুষ কিছু করতে পারে না। তার যদি কিছু করতে হয় তাহলে সে ওসমান হাদির মতন করতে হয়। সে পারলে লেখাপড়ার তো অনেক ভালো ছিল, মেধাবী ছিল, সে তো বিশেষ ক্যাডার হতে পারতো, কিন্তু তাকে এরকম মানুষ চিনত না। এই জন্য আমাদের সকলের দরকার, আমি বলবো সকলকে যে আমরা শুধু নিজেকে নিয়ে না ভাবে বরং
গোটা বিশ্বকে নিয়ে ভাবার দরকার। আমাদের নেসারবাদী হুজুর আমাদেরকে এত চমৎকার চমৎকার উৎসাহ দেয়, এত ভালো ভালো আগ্রহের কথাগুলো বলে। আমি মনে করি এই কথাগুলো কোনো জায়গায় বলে না। বলে যে হযরত কায়েস রহমতুল্লাহ বলছিল যে আমার 100 জন সৈনিক লাগবে পুরো বাংলাদেশ জয় করার জন্য। নেসারবাদ হুজুর বলে তুমিই পারবে, কেন তুমি পারবে না, তোমাকে দিয়েই সম্ভব, তুমিই চেষ্টা করো, যা কিছু তুমি বাংলাদেশকে জয় করতে পারবে। 56,000 বর্গমাইলের এই বাংলাদেশকে তুমি একজনের জন্যই যথেষ্ট। আমাদেরকে কত চমৎকার চমৎকার কথা বলে যে বর্তমানে সারা গোটা পৃথিবী, গোটা বিশ্ব বাংলাদেশ ভালো একজন নেতার জন্য অপেক্ষা করতেছে। তুমি চেষ্টা করো, তোমাকে দিয়েই সম্ভব, তুমিই পারবে। এটাই হচ্ছে নেসারবাদের আদর্শ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله